আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। 5ই আগস্টের আগে ফিরে যাওয়ার সুযোগ নেই, সকলে মিলে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভা চলছে। সকাল 11টার সময় রাজধানীর বনানীর হোটেলে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দৈনিক পত্রিকা, টেলিভিশন, রেডিও, অনলাইন পোর্টালের সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত আছেন। আরও আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদ সহ সিনিয়র নেতারা। 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির শুনানি চলছে। সকাল 10টা থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়। সেখানে আছেন সহকর্মী শিউলি স্বপ্নম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, এ পর্যন্ত কতটি আপিল নিষ্পত্তি হয়েছে আর উল্লেখযোগ্য কারা কারা প্রার্থিতা ফিরে পেয়েছেন? সুমনা, সকাল ঠিক 10টা থেকেই প্রার্থীদের আপিলের উপর শুনানি শুরু হয়েছে এবং সেই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি 4 কমিশনার অংশ নেন এবং তারা প্রার্থীদের বিভিন্ন আপিলের উপর যে শুনানি সেটা শুনেন। এবং ইতিমধ্যে আমরা যেটা তথ্য পেয়েছি যে 645 জন যেসব প্রার্থী বা সংক্ষুব্ধ আবেদন করেছিল সেই আপিলের উপরে আসলে এর মধ্যে 36টি আপিলের শুনানি হয়েছে, যার মধ্যে 26 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং এর মধ্যে 4 জনের স্থগিত রয়েছে এখনো পর্যন্ত এবং 6 জন প্রার্থীর প্রার্থিতা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে যেসব প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এর মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন কয়েকজন এবং এর মধ্যে কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ, তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং ঢাকা 9 আসনের আলোচিত প্রার্থী তাসনিম জারা, তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং এই প্রার্থিতার জন্য যে শুনানি সেই শুনানি আসলে চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত, আপনি জানেন। এবং 18 জানুয়ারির পর একদিন গ্যাপ রেখে 19 জানুয়ারি আসলে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করেছে ইসি এবং 20 জানুয়ারি থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং 21 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন পুরোদমে। এবং এই নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরই মূলত যেহেতু যারা প্রবাসী আছেন পোস্টাল ব্যালটে যারা ভোট দেবেন সেই প্রার্থীরা তাদের ভোট দেওয়া শুরু করবেন এবং সেই জন্য আজকে সকালে নির্বাচন কমিশনে পোস্টাল ব্যালটের উপরও একটি মক ভোট কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেই মক ভোটের মাধ্যমে প্রার্থীরা কিভাবে বিদেশ থেকে পোস্টাল ব্যালটে কিভাবে ভোট দেবেন সেই বিষয়টিও আসলে নির্বাচন কমিশনের যে ইটিআই ভবন আছে সেখানে আসলে হাতে কলমে দেখানো হয়েছে এবং সেই বিষয়টা নিয়েও প্রচারণা চালাচ্ছে ইসি। এবং আপনি জানেন যেহেতু প্রার্থীরা আগামী 18 জানুয়ারি পর্যন্ত এই শুনানিতে অংশ নেবেন এবং 645 জন প্রার্থীর মধ্যে অর্থাৎ আপিলের মধ্যে যারা এর মধ্যে আশা করা যাচ্ছে যে অনেক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পাবেন এবং তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। সুমনা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শিউলি, ধন্যবাদ আপনাকে। সারা দেশে বহাল আছে শীতের প্রকোপ, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা সূর্যের দেখা মিলছে। উত্তরের জেলা গাইবান্ধায় শীতের প্রকোপ কমছেই না। গত 2 দিন থেকে দিনের বেলায় কিছুটা সূর্যের দেখা মিললেও বিকেলের পর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো জেলা। পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে নওগাঁয়। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে।
ভোলার লালমোহন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত সমর্থিত বিডিপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। জামায়াত সমর্থিত বিডিপি প্রার্থী নিজামুল হক নাইম বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সাংগঠনিক কাজে নিয়োজিত জামায়াতের নারী কর্মীদের হেনস্থাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির নেতাকর্মীরা তাদের কর্মীদের উপর হামলা চালায়। এতে বিডিপির প্রায় ১৫ জন আহত হয়। অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল অভিযোগ করে জানান, জামায়াত ও আওয়ামী লীগের ক্যাডাররা পরিকল্পিতভাবে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে যুবদল নেতা সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বাংলাদেশের বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ বশির গ্রুপ। গ্রুপটির নতুন ব্র্যান্ড আকিজ বশির কেবলস এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তিতে নির্মিত 3 লেয়ার ইনসুলেটেড কেবল উন্মোচন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম এই ব্র্যান্ডের উদ্বোধন করেন। কর্তৃপক্ষ জানায়, পিওর কপার দ্বারা তৈরি 3 লেয়ার ইনসুলেশন প্রযুক্তিতে প্রস্তুতকৃত এই কেবল সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা ২ সপ্তাহ ধরে অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। শুরুতে শুধু অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ জানালেও বিক্ষোভকারীরা এখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের দাবি, চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ৬টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানি মানবাধিকার সংগঠন HRANA শুক্রবার জানায়, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী। অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জেরে গত ডিসেম্বরে ইরানে বিক্ষোভ শুরু হলেও বর্তমানে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে। ভেনেজুয়েলার তেল শিল্পে বড় মার্কিন তেল কোম্পানিগুলো অন্তত $100 বিলিয়ন বিনিয়োগ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তেল খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে এই তথ্য জানিয়েছেন তিনি। বিবিসি বলছে, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই বড় বিনিয়োগের মাধ্যমে ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো পুনর্নির্মাণ করা হবে এবং তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত আলোচনায় ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে এক্সন মোবিল, শেভরন ও কোনোকো ফিলিপস এর মতো শীর্ষ তেল কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং তাদেরকে ভেনেজুয়েলায় পুনরায় বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে। খেলার খবর। নাগরিক ব্যস্ততায় অনেকেরই শরীর চর্চা করা হয় না, ফলে অতিরিক্ত ওজন সহ নানা ধরনের অসুস্থতায় ভোগেন নগরবাসী। শরীরকে সুস্থ রাখতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়ে গেল ফার্স্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন। শুক্রবার সকাল 6টায় হাতিরঝিলের এমফি থিয়েটার থেকে দৌড় শুরু হয়। ২১ কিলোমিটার এই হাফ ম্যারাথনে অন্তত ৮০০ জন অংশ নেন। পুরো আয়োজনে সহযোগিতা করে কোহিনুর কেমিক্যাল। আয়োজকরা জানান, বর্তমানে মানুষের মাঝে ম্যারাথন নিয়ে আগ্রহ অনেক বেড়েছে। আর অংশগ্রহণকারীরা বলেন, সুস্থ থাকার জন্য এই ধরনের আয়োজনে অংশ নেওয়া উচিত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।